রোকেয়ার মুখে এই স্পষ্ট আর তীক্ষ্ণ কথাটা শোনা মাত্রই আমি যেন একদম ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আমার বুকের ভেতরে কে যেন হাতুড়ি দিয়ে সজোরে বাড়ি দিল। সুমাইয়ার সাথে আমার কোনো ছবিও দেখে ফেলেছে কিনা সেই ভয়ে আতঙ্কে আত্মা কেঁপে উঠল। আমি জোর করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তোতলাতে তোতলাতে বললাম, কি বলছো রোকেয়া? এইসব আবল তাবল। একদিন বাচ্চার জন্য কিছু আনতে পারিনি বলে কি আমি প্রতিদিন ভুলে যাই নাকি? কথা বাড়াতে আর সাহস পেলাম না। দ্রুত মেয়েকে কোল থেকে নামিয়ে ফ্রেশ হওয়ার বাহানায় ঘরে চলে গেলাম। আসলেই আজকে সুমাইয়াকে রেস্টুরেন্টে নিয়ে যেতে আর পৌঁছে দিতে গিয়ে অন্য কিছুর কথা মনেই ছিল না। হাত মুখ ধুয়ে একটু স্বাভাবিক হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখি টেবিলে শুধু একটা বাটিতে 3টে ডিম ভাজি রাখা। রোকেয়া টেবিলের পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, তুমি তো বাইরে থেকেই পেট ভরে খেয়ে এসেছো, আর তো খাবে না নিশ্চয়ই, তাই আমাদের 3জনের জন্য শুধু 3টি ডিম ভাজি করেছি। রোকেয়ার কথা শুনে আমি আজকে চরম অবাক হয়ে গেলাম। ওর গলার সুর আর কথা বলার ধরন একদম বদলে গেছে। আমি একটু চোখ বড় করে বললাম, আজকে তোমার হয়েছেটা কি রোকেয়া? এমন সব আবল তাবল কথা বলছো কেন? আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি মানে কি খেয়েছি আমি? আসলে সুমাইয়াকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম বটে, তবে তাতে তো আর রাতের পেট ভরেনি। রোকেয়া কোনো উত্তেজনা না দেখিয়ে সোজা আমার চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো ভয় বা মায়া ছিল না। ও ধীরে বলল, তোমাকে কালকে 15,000 টাকা দিলাম বাজার করার জন্য। কোথায় সেই বাজার? ঘরে আর কিছু ছিল না, তাই 3টে ডিম ভাজি করেছি, সেটাই ভেজে রেখেছি আমাদের 3জনের জন্য। রোকেয়ার এই সোজা প্রশ্নের মুখে পড়ে আমার পেটের ভেতরের পানি যেন শুকিয়ে গেল। হায় আল্লাহ, বাজার করব কিভাবে এখন? গতকাল শপিং মলে সুমাইয়াকে 12,000 টাকার শাড়ি কিনে দিয়েছি, আর আজকে সুমাইয়ার পেছনে রেস্টুরেন্টে 1,000 টাকা উড়িয়েছি। বাকি যে 1-2 হাজার টাকা আছে তা দিয়ে বাকি খরচ চালানোই অসম্ভব। বাজার করার মতো টাকা তো আমার পকেটে আর অবশিষ্ট নেই। আমি কিছু বলার আগেই রোকেয়া ঠান্ডা গলায় বলল, আমি সকালে বাজারের একটা বড় লিস্ট করে রাখবো। কাল সকালে অফিসে যাওয়ার আগেই আমাকে সব জিনিস এনে দিবে। আর টাকা তো তোমাকে দিয়েছি, তাই বাজার করতে কোনো সমস্যা হওয়ার কথা না। কথাটা বলেই রোকেয়া ঘুরে ঘরের দিকে চলে গেল। আমি ডাইনিং টেবিলের চেয়ারে এক প্রকার ধপ করে বসে পড়লাম। মাথাটা একদম কাজ করা বন্ধ করে দিল। পকেটে টাকা নেই, ঘরে বাজার নেই, আর ওদিকে রোকেয়াও যেন কেমন এক অচেনা রূপ ধারণ করেছে। পকেটের ফাঁকা অবস্থা আর রোকেয়ার এই নতুন চেহারার সামনে দাঁড়িয়ে আমার অহংকারী মাথাটা এক নিমেষেই শূন্য হয়ে গেল। টেবিল থেকে উঠে মাথা নিচু করে ঘরে চলে আসলাম। মনে হচ্ছিল মাথার ভেতর 1000টা চিন্তা একসাথে হাতুড়ি পিটছে। রোকেয়া বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়াতে রুমে এলো। আমি দ্রুত মুখের ওপর কাঁথা টেনে খাটে শুয়ে পড়ার ভান করলাম, যেন কোনো কথা বলতে না হয়। অন্ধকারের মধ্যে পকেট থেকে মোবাইলটা বের করে ডাটা অন করতেই দেখলাম সুমাইয়া মেসেজ দিয়েছে, আজকের দিনটা দারুণ ছিল শাহেদ, শাড়িটার জন্য থ্যাঙ্কস এগেইন। অন্যদিন হলে এই মেসেজ দেখে আমার মুখে আনন্দের হাসি ফুটতো, কিন্তু আজ মনটা কেমন যেন তিতা হয়ে গেল। মেসেজের কোনো উত্তর দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা হলো না। আমার মাথায় তখন একটাই দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কাল সকালে রোকেয়া যখন বাজার চাইবে আমি কি জবাব দেব? পকেটে যে টাকা আছে সেই টাকায় বাজার হবে না। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে কেটে গেল, চোখে এক ফোঁটা ঘুম এলো না। সকালে ঘড়িতে 7:30 বাজার পরও আমি ইচ্ছে করে শুয়ে রইলাম। ভাবলাম অসুস্থতার ভান করে পড়ে থাকলে হয়তো রোকেয়া আজ বাজারের কথা বলবে না। কিন্তু রোকেয়া ঘরে ঢুকে একদম সরাসরি আমার খাটের পাশে এসে দাঁড়ালো। ওর হাতে একটা সাদা কাগজ। ও বেশ কড়া গলায় বলল, কি হলো? এখনো শুয়ে আছো কেন? বাজারে যাবে কখন আর অফিসে যাবে কখন? আমি চোখ দুটো আধবোজা করে একটু গোঙানির মতো শব্দ করে বললাম, আসলে শরীরটা খুব খারাপ লাগছে রোকেয়া, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। তুমি বাজারের লিস্টটা রেখে দাও, আমি বিকেলে অফিস থেকে আসার সময় বাজার নিয়ে একেবারে বাসায় ফিরবো। রোকেয়া আমার মুখের দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকালো। তারপর লিস্টের কাগজটা টেবিলের উপর আমার সেই রাজকীয় ঘড়িটার নিচে গুজে দিয়ে শান্ত গলায় বলল, ঠিক আছে, শরীর খারাপ হলে জোর করার দরকার নেই, অফিস থেকে আসার সময় নিয়ে এসো। তবে বাজার আমি আজকেই চাই, ঘরে কিচ্ছু নেই। আমি শুকনো মুখে ঢোক গিলে বললাম, ঠিক আছে, তুমি দরকার হয় পাশের দোকান থেকে ডিম কিছু এনে রাত পর্যন্ত চালিয়ে নাও। রোকেয়া কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ও চলে যেতেই আমি কাগজটা হাতে তুলে নিলাম। তেল, পেঁয়াজ, মাছ থেকে শুরু করে সব বলেছে, আর বাচ্চার দুধ, সব মিলিয়ে মিনিমাম 5 থেকে 6 হাজার টাকার বাজার। লিস্টটা দেখে আমার কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো। সকালে 1 কাপ চাও না খেয়ে সোজা অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। নাস্তার টেবিলে বসার সাহসই হলো না। আজ রাস্তায় চলার সময় বা বাসে ওঠার সময় আমার মনে কোনো ফুটানি ছিল না। অফিসে ঢুকে ডেস্কে বসলাম বটে, কিন্তু সুমাইয়ার দিকে চোখ পড়ার পরও মনের ভেতরে কোনো ফিলিংস এলো না। প্রতিদিন যে মেয়েটাকে দেখে আমার বুক গর্বে ফুলে উঠতো, আজ তাকে দেখেও আমার মাথায় শুধু টাকার চিন্তাই ঘুরছিল। বিকেলে খালি পকেটে বাজার করব কিভাবে, কার কাছে হাত পাতবো? লিস্টের এতগুলো টাকা জোগাড় করার কোনো রাস্তা পাচ্ছিলাম না। মাস শেষের দিকে পরিচিত সবারই পকেটে টানাটানি। তাও লাঞ্চ টাইমে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে করিম ভাইয়ের টেবিলের কাছে গেলাম। চারপাশে কেউ নেই দেখে গলাটা নিচু করে বললাম, করিম ভাই, হাতটা একদম খালি, জরুরি দরকার, 5,000 টাকা ধার দিতে পারবেন? বেতন পেলেই শোধ করে দিব। করিম ভাই তার মোটা ভুঁড়িটা একটু ঘুরিয়ে বেশ অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর একটু বাঁকা হেসে বললেন, কি বলেন শাহেদ ভাই, কালকেও না দেখলাম পকেট ভর্তি টাকা নিয়ে সুমাইয়া ম্যাডামকে দামি শাড়ি কিনে দিলেন, রেস্টুরেন্টে গিয়ে রাজকীয় খাওয়া খেলেন, আজকে আবার আপনার পকেটে টান পড়লো কিভাবে? টাকা উড়ে যায় নাকি? করিম ভাইয়ের মুখ থেকে এমন খোঁচা মারা কথা শুনে আমার মুখটা এক মুহূর্তেই ছোট হয়ে গেল। অপমানে গাল দুটি লাল হয়ে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ভাই, টাকা থাকলে
দেন, না থাকলে আর লজ্জা দেন না প্লিজ। করিম ভাই তখন গম্ভীর হয়ে বললেন, আরে ভাই রাগ করছেন কেন? মাস শেষের দিক, সত্যি বলতে আমার পকেটেও টানাটানি। এখন 5,000 টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না, তবে একটা বুদ্ধি দিতে পারি। সুমাইয়া ম্যাডামের সাথে তো আপনার খুব ভালো খাতির, ওনার কাছে যেয়ে দেখতে পারেন, উনি নিশ্চয়ই আপনাকে ফিরিয়ে দেবেন না। করিম ভাইয়ের কথা শুনে আমার গায়ে যেন আগুন ধরে গেল। সুমাইয়ার কাছে গিয়ে টাকা চাইবো? যে মেয়েটার সামনে নিজেকে আমি কোটিপতি বিশাল দরদি পুরুষ হিসেবে জাহির করেছি, তার কাছে বাজার করার জন্য টাকা ধার চাইবো? তাতেই তো আমার প্রেস্টিজ আর ব্যক্তিত্বের 12টা বেজে যাবে। আমি আর করিম ভাইয়ের সামনে এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে সেখান থেকে চলে আসলাম। বিকেলে অফিস ছুটি হওয়ার পর সুমাইয়া হাসি মুখে বলল, শাহেদ সাহেব চলুন আজকেও একসাথে কোথাও চা খাই। আমি খুব কষ্ট করে মুখের হাসি ধরে রেখে বললাম, আজ না সুমাইয়া, একটু জরুরি কাজ আছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। সুমাইয়া একটু মুখ হাঁড়ি করে চলে গেল। আমি সোজা বাজারের দিকে পা বাড়ালাম। পকেটে থাকা শেষ সম্বল আর মানিব্যাগের কোনায় পড়ে থাকা কয়েকশো টাকা এক করে দেখলাম মাত্র 650 টাকা আছে। সেই টাকা দিয়ে অনেক হিসাব নিকাশ করে 1 কেজি মসুরের ডাল, ডিম আর বাচ্চাদের জন্য সামান্য নুডলস কিনলাম। রোকেয়ার দেওয়া বিশাল লিস্টের বাকি কোনো কিছুই কেনা সম্ভব হলো না। বাসায় ফিরতে ফিরতে আমার পা দুটো যেন সীসার মতো ভারী হয়ে আসছিল। এক বুক আতঙ্ক আর অপরাধ বোধ নিয়ে দরজায় নক করলাম। রোকেয়া দরজা খুলতে আমি অসুস্থ হওয়ার ভান করে মাথায় হাত দিয়ে ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকতেই আমার 6 বছরের মেয়েটা দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো। আধো আধো গলায় বলল, বাবা কালকেও কিছু আনোনি, আজ আমার জন্য কি এনেছো? মেয়েটার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরের কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। যে মেয়েকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আজ পকেটে টাকা না থাকায় তার জন্য সামান্য একটা লজেন্সও আনতে পারিনি। আমি খুব মন খারাপ করে ওর মাথায় হাত রেখে বললাম, আজও আনতে পারিনি রে মা, কালকে নিশ্চিত নিয়ে আসবো। মেয়েটা মন খারাপ করে চলে গেল। ঠিক তখনই রোকে আমার সামনে এসে দাঁড়ালো। আমার হাতে সেই ছোট বাজারের ব্যাগটার দিকে তাকালো। সেখানে শুধু ডিম, এক পোটলা ডাল আর একটা নুডলসের প্যাকেট উঁকি দিচ্ছে। রোকেয়া ব্যাগটার দিকে এক নজরে তাকিয়ে শক্ত গলায় বলল, বাকি বাজার কই? আমি অপরাধীর মতো মাথা নিচু করে চুপ করে রইলাম। জীবনে এই প্রথমবার রোকেয়ার মুখোমুখি হতে গিয়ে আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠছে। যে মেয়েকে এতদিন ধ্যাবরা, সাধারণ আর অবহেলার পাত্রে মনে করতাম, তার এই শান্ত রূপের সামনে আজ নিজেকে ভীষণ ছোট আর অক্ষম মনে হচ্ছিল। রোকেয়া আবার এক ধাপ এগিয়ে এসে কঠিন গলায় বলল, কি হলো, কথা বলছো না কেন? 2 দিন আগে তোমাকে 15,000 টাকা দিলাম, সকালে একটা বাজারের লিস্ট দিলাম, আর তুমি আনলে ডিম আর ডাল। আমার দেওয়া বাকি টাকাগুলো কোথায় গেল? রোকেয়ার মুখে এই মারাত্মক প্রশ্নটা শুনে আমার মাথার ভেতরের সমস্ত বুদ্ধি লোপ পেয়ে গেল। আমি কি উত্তর দেব, কিভাবে নিজের চুরি আর অন্যায় ঢাকা দেব, তা ভেবে পুরো দিশেহারা হয়ে দাঁড়িয়ে রইলাম। পকেটের ফাঁকা দশা আর বুকের ভেতরের ভয় আমাকে একেবারে পিষে ফেলছিল। শেষ অস্ত্র হিসেবে আমি আবার অসুস্থতার ভান করার চেষ্টা করলাম। কপালে হাত দিয়ে খুব দুর্বল গলায় বললাম, আমার মাথাটা কেমন যেন ঘুরছে রোকেয়া, শরীরটা একদম ভালো লাগছে না। কিন্তু আজ আমার এই নাটক আর কাজে এলো না। রোকেয়া এক চুলও নড়ল না। ও আমার একদম মুখোমুখি এসে চোখের দিকে সরাসরি তাকালো। সেই চোখে কোনো দুর্বলতা নেই, আছে কেবল এক বিষাক্ত ঘৃণা। ও দাঁতে দাঁত চেপে খুব শক্ত গলায় বলল, একদম নাটক করবে না বলে দিলাম। এইসব অসুস্থ হওয়ার ভান অনেক দেখেছি। সত্যি কথাটা বলবে নাকি আমি বের করে নেব? আমি নিরুপায় হয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ঘরের ভেতরটা একদম থমথমে হয়ে গেল। আমার নীরবতা যেন রোকেয়ার ভেতরে জমতে থাকা আগুনটাকে আরো উস্কে দিল। ও আমার আরো কাছে এগিয়ে এলো। তারপর আমার চোখের দিকে তাকিয়ে একদম সোজাসুজি জিজ্ঞেস করলো, শাড়িটা কত নিয়েছিল? পুরো 15,000 টাকাই নাকি? কথাটা শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সত্যি সত্যি এবার আমার মাথা ঘুরতে শুরু করলো, আর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। বুকটা এমন ভাবে ধরফর করতে লাগলো যেন যে কোনো মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। ও জানলো কিভাবে? সুমাইয়ার শাড়ির কথা রোকেয়া জানলো কি করে? আমার চুপ করে থাকা আর কপালের ঘাম মোছা দেখে রোকেয়ার নিজের মাথা ঠিক রাখতে পারলো না। এতদিন ধরে জমে থাকা সব অপমান, অবহেলার দুঃখ যেন এক নিমেষে আগ্নেয়গিরির মতো ফেটে বের হয়ে এলো। ও টেবিলের উপর রাখা পলিথিন থেকে ডিম হাতে তুলে নিল। তারপর তীব্র রাগে সরাসরি আমার বুকের ওপর সজোরে ছুড়ে দিল। পট করে শব্দ হয়ে ডিমটা ভেঙে আমার পরিষ্কার শার্টের ওপর দিয়ে বেয়ে নিচে পড়তে লাগলো। রোকেয়া চিৎকার করে কেঁদে উঠল। কান্নার তোড়ে ওর গলা ভেঙে আসছিল। তাও আক্ষেপ করে বলতে লাগলো, আমার বাপের দেওয়া টাকা দিয়ে অন্য একটা মেয়ে শাড়ি পরে ঢং করবে, ফুর্তি করে ছবি তুলবে, আর আমার ছেলে মেয়ে দুটো ঘরে বসে ডাল আর ডিম খাবে? এত বড় শয়তান তুমি, এতটা নীচ মানুষ তুমি? কথাগুলো বলতে বলতে রোকেয়া অঝরে কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল। আমি বোকার মতো ডাইনিং স্পেসে দাঁড়িয়ে রইলাম। আমার শার্টের ওপর ডিমের হলুদ কুসুম লেপটে আছে। গা থেকে বিশ্রী কাঁচা ডিমের গন্ধ বের হচ্ছে। কিন্তু সেই গন্ধের চেয়েও বেশি তিতা লাগছিল আমার নিজের অস্তিত্বকে। নিজেকে পৃথিবীর সবচেয়ে ছোট, সবচেয়ে জঘন্য আর সবচেয়ে নিকৃষ্ট জীব মনে হচ্ছিল। আমার ইচ্ছে করছিল এই মুহূর্তে সোজা ছাদের ওপর উঠে সেখান থেকে নিচে লাফ দিই। অন্তত এই অপমানের লজ্জার ফেস করতে হতো না। যে রোকেয়াকে আমি সারা জীবন ধ্যাবরা, সাধারণ আর অবহেলার পাত্রী মনে করে এসেছি, যার গায়ের রং শ্যামলা বলে ওকে মানুষের সামনে নিয়ে যেতে লজ্জা পেতাম, আজ আমি সেই রোকেয়ার মুখোমুখি হতে পারছি না। ও কি করে জানলো সুমাইয়ার কথা? অফিসের কেউ কি ওকে ফোন করে বলে দিয়েছে? নাকি সুমাইয়া কোনোভাবে ওর সাথে যোগাযোগ করেছে? নাকি রোকেয়া নিজে কোনো গোপন ফেসবুক আইডি ব্যবহার করে আমার সব খবর রাখে? কারণ যাই হোক না কেন, আসল সত্য হলো ও সব জেনে গেছে। ও জেনে গেছে যে আমি ওর বাপের টাকা চুরি করে অন্য একটা মেয়েকে গিফট করেছি আর নিজের ছেলে মেয়েকে না খাইয়ে রেখেছি। আমার মাথার ওপর এখন এক
এক বিরাট বিপদের পাহাড়। পরিস্থিতি যে কোনো মূল্যে আমাকে সামলাতেই হবে। রোকেয়া যদি রাগের মাথায় ওর বাবাকে ফোন করে একটা শব্দ বলে দেয়, তবে আমার চাকরি, আমার এই শহরে মাথা উঁচু করে থাকা, আমার সো কল প্রেস্টিজ সবকিছু এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। শ্বশুর মশাই 1 সেকেন্ড সময় নেবেন না আমাকে রাস্তায় নামিয়ে দিতে। আর গ্রামের বাড়ি ফিরলে বাবা মা আত্মীয়দের সামনে মুখ দেখানোর মতো কোনো জায়গা আমার থাকবে না। ঠিক তখনই পাশের ঘর থেকে ছোট ছেলের কান্নার শব্দ আর রোকেয়ার ফুঁপিয়ে কান্নার আওয়াজ কানে এলো। রোকেয়া ছেলেটাকে কোলে নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছে, যেন আমার সাথে আর একই রুমে নিঃশ্বাস নিতেও না হয়।